আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমরা জীববিজ্ঞানের যে সাজেশন সেটার ৩ থেকে ৪ অধ্যায় অর্থাৎ ৩ এবং ৪ অধ্যায়ের যে ইম্পোর্টেন্ট টপিক গুলো রয়েছে সেগুলো আমরা দেখব। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম কিছু কথা বলে নিচ্ছি। তোমরা যদি আমার চ্যানেলের ভিডিও অপশনে যাও সেক্ষেত্রে দেখবা যারা এসএসসি ২৫ এ পরীক্ষা দেবা তাদের জন্য অনেক দিক নির্দেশনামূলক ভিডিও দেওয়া হয়েছে। যেমন শেষ ৫ মাসের প্রস্তুতি কিভাবে নিবা বা পড়ার রুটিনটা কেমন হবে, সাজেশন টাইপ অনেক ভিডিও আসলে আসবে। ওকে? গত ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোর সাজেশন হয় অধ্যায় ভিত্তিক। বিশ্লেষণ সেই ভিডিওতে আমি করেছিলাম। এখন জাস্ট মনে করিয়ে দিচ্ছি যে ফিজিক্স, কেমিস্ট্রির সাজেশন হয় অধ্যায় ভিত্তিক, ম্যাথ, হায়ার ম্যাথ সেটার সাজেশন হয় বিভাগ ভিত্তিক। কিন্তু বায়োলজির ওইভাবে অধ্যায় ভিত্তিক বা বিভাগ ভিত্তিক কোনোভাবেই সাজেশন হয় না। বায়োলজির সাজেশন হয় টপিক ভিত্তিক, যার অর্থ হচ্ছে যে তোমাকে সবগুলো অধ্যায় পড়তে হবে কিন্তু বেছে বেছে টপিকগুলো, সবগুলো অধ্যায়ের মধ্য থেকে সব টপিক পড়তে হবে না, বেছে বেছে টপিকগুলো পড়তে হবে। আসলে বায়োলজিতে স্টুডেন্টরা মাঝে মাঝে খারাপ করে ফেলে, এটার কারণ হচ্ছে তারা স্পেসিফিক কিছু চ্যাপ্টার পড়ে যায়, স্পেসিফিক চ্যাপ্টার পড়ে হবে না, স্পেসিফিক টপিক পড়তে হবে। তো গত ভিডিওতে আমি ১ এবং ২ অধ্যায়ের যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে, কোনটা এমসিকিউ এর জন্য, কোনটা জ্ঞানমূলকের জন্য, কোনটা অনুধাবনমূলকের জন্য, সবকিছু আমি বলেছিলাম। আর এসএসসি ২৫ এ যারা পরীক্ষা দিচ্ছ তাদের সেপ্টেম্বরের ৫ তারিখ থেকে একটা অনলাইন ব্যাচ ওপেন হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রিতে। তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো। আপাতত ফিজিক্স কেমিস্ট্রি শুরু করছি, ১ মাস পর ম্যাথ, হায়ার ম্যাথ, তারপরে মানে ডিসেম্বর পর্যন্ত আমরা এই ব্যাচগুলো রান করবে। জানুয়ারিতে তোমাদের এক্সাম হবে, এক্সাম মডেল টেস্ট যেটাকে তোমরা বলো, এবং তোমাদেরকে আসলে পরীক্ষার জন্য প্রিপেয়ার করে দেওয়া হবে। চলো শুরু করা যাক। কোষ বিভাজন এবং তার প্রকারভেদ। এখান থেকে আসলে কিছুই পড়তে হয় না, তোমরা এই পুরো পার্টটুকুকে স্কিপ করে যেতে পারো। দ্যাট মিনস এখান থেকে তোমরা কিছু পড়বা না। হ্যাঁ, অযথাই টপিক ভারী করে কোনো লাভ নেই। এরপর এসো মাইটোসিস। মাইটোসিসের আমি বলছি ভালো করে, মাইটোসিসের এই অংশটুকু, শুধু মাইটোসিসের এই অংশটুকু এমসিকিউ এর জন্য। এখান থেকে ইম্পর্টেন্ট যে কথাগুলো রয়েছে সেগুলো তোমরা দাগিয়ে নিতে পারো শুধুমাত্র এমসিকিউ এর জন্য। নেক্সট, এই যে মাইটোসিসের পর্যায়সমূহ দেখছো, প্রোফেজ বলো, হ্যাঁ, প্রোমেটাফেজ বলো, মেটাফেজ বলো, হ্যাঁ, অ্যানাফেজ বলো, টেলোফেজ বলো, সবগুলোই মূলত কিসের জন্য? গ এবং ঘ নাম্বারের জন্য। এখানে প্রশ্ন কিভাবে হয়, তোমাদেরকে চিত্র দেওয়া থাকবে, চিত্র থেকে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন পর্যায়ে এবং তোমাদের সেই পর্যায়ের বৈশিষ্ট্যগুলো আসলে লিখতে হবে। এখান থেকে যদি প্রশ্ন আমি বলি সেক্ষেত্রে এটা হবে অবশ্যই তোমাদের গ এবং ঘতে হবে। অর্থাৎ মাইটোসিসের যে পর্যায়টা রয়েছে এই পর্যায়গুলো থেকে মাইটোসিসের যে পর্যায়গুলো রয়েছে এই পর্যায়গুলো থেকে গ এবং ঘ নাম্বারের প্রশ্নটা আসলে হবে। এখন সবগুলো কি একই ইম্পর্টেন্ট, একইভাবে ইম্পর্টেন্ট না। যেমন প্রোফেজ, হ্যাঁ, এটা ততটা ইম্পর্টেন্ট নয়, এটা লেস ইম্পর্টেন্ট। এটা প্রোফেজ অতটা ইম্পর্টেন্ট না। আমি একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি যে কোনগুলো আসলে বেশি গুরুত্ব দিয়ে পড়বা, একটু বলার চেষ্টা করছি। প্রোমেটাফেজ এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। তারপর রয়েছে মেটাফেজ, মেটাফেজ পর্যায়টা, মেটাফেজটা ইম্পর্টেন্ট, মেটাফেজ এটা ইম্পর্টেন্ট, রাইট। তারপর দেখো অ্যানাফেজ সব থেকে ইম্পর্টেন্ট, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট অ্যানাফেজটা, এবং তোমাদের এগুলো খুব ভালো করে পড়তে হবে কিন্তু, হ্যাঁ, প্রশ্ন আসবে। টেলোফেজটা লাস্ট পর্যায়ে হচ্ছে তোমাদের টেলোফেজ, টেলোফেজটাও লেস ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট না। ওকে, মনে থাকবে, লেস ইম্পর্টেন্ট, দাগিয়ে নাও তোমরা বইয়ে। হ্যাঁ, আচ্ছা, এগুলো কিছুই পড়বা না, কিচ্ছু না। মাইটোসিসের গুরুত্ব এটা গ অথবা ঘ এর জন্য কেমন ইম্পর্টেন্ট? লেস ইম্পর্টেন্ট, তবে পড়বা, লেস ইম্পর্টেন্ট হলেও পড়বা,
রিকোয়েস্ট। ওকে, জানা দরকার, এটা করবা। দেখো ইম্পর্টেন্ট যেহেতু লেখা আছে, কম গুরুত্বপূর্ণ হলেও সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। সুতরাং লেস ইম্পর্টেন্ট লিখি আর যাই লিখি, ইম্পর্টেন্ট থাকলেই পড়তে হবে, কম গুরুত্ব দিয়ে পড়বা। এর মানে হচ্ছে এই, মানে পড়বাই না, গিয়ে আসলে বলবে যে স্যারটা লেস ইম্পর্টেন্ট। লেস ইম্পর্টেন্ট মানে কি? গুরুত্বপূর্ণ নয়, কম গুরুত্বপূর্ণ, তো সেটাও তো গুরুত্বপূর্ণই না। আচ্ছা, এরপরে আসো মিওসিস। মিওসিস বিভাজনটা ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। এবং এটা কিসের জন্য ইম্পর্টেন্ট? গ অথবা ঘয়ের জন্য ইম্পর্টেন্ট। ক্লিয়ার? মিওসিস বিভাজনটা এখান থেকে, এই যে এটাই মিওসিস বিভাজনের মধ্যে। হ্যাঁ, একটু দেখি, দাঁড়াও, ঠিক আছে, দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, গাইড থেকে পড়ে নেবো, আর কিছু লাগছে না এই অধ্যায় থেকে। চলো পরবর্তী অধ্যায়। তোমরা 4 নম্বর অধ্যায়টা চাইলে বাদ দিতে পারো, তোমাদেরকে যে 100ই পেতে হবে এমন তো নয়, চাইলে 4 নম্বর অধ্যায় বাদ দিতে পারো। এখানে ইম্পর্টেন্ট অধ্যায়, কিন্তু 4 নম্বর অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু অনেকটা কঠিন। তো আমার একটা ভিডিও আছে ইউটিউবে যেখানে আমি বিস্তারিত বর্ণনা করেছিলাম, তোমরা একটু সার্চ দিয়ে দেখতে পারো। একটু সার্চ দিয়ে তোমরা আসলে দেখতে পারো। যাই হোক, এই যে এতটুকু অংশ, জীবনী শক্তি ও এটিপি এর ভূমিকা, এটা শুধুমাত্র এমসিকিউ এর জন্য, এমসিকিউ অথবা ক এর জন্য। ক্লিয়ার? এখান থেকে মুখস্থের কোনো ব্যাপার আসলে নাই। এরপর আসো সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, সালোক সংশ্লেষণ এই অংশটুকু এমসিকিউ প্লাস ক এর জন্য। সালোক সংশ্লেষণ, ফটোসিনথেসিস, এখানে যে কথাগুলো লেখা হয়েছে এবং ঠিক এর ওপর পর্যন্ত, হ্যাঁ, এগুলো হচ্ছে কিসের জন্য? জাস্ট এমসিকিউ এর জন্য। যেমন এই যে লেখা আছে, বায়ুমণ্ডলে 0.3% অক্সিজেন থাকে, না সরি, কার্বন ডাইঅক্সাইড থাকে, পানিতে 0.03 বায়ুমণ্ডলে, আর পানিতে 0.3% কার্বন ডাইঅক্সাইড। তো এই যে কথাগুলো আছে, এগুলো ইম্পর্টেন্ট। কার জন্য? এমসিকিউ এর জন্য অথবা জ্ঞানমূলকের জন্য। এই যে সালোক সংশ্লেষণের প্রক্রিয়াটা দেখছো তোমরা এখানে, সালোক সংশ্লেষণের প্রক্রিয়া, এইটা হচ্ছে গ এবং ঘয়ের জন্য। যেমন আলোক নির্ভর পর্যায় আছে, অন্ধকার পর্যায় নয়, মূলত আলোক নিরপেক্ষ পর্যায়, অন্ধকার পর্যায় বলা ঠিক না, আলোক নির্ভর পর্যায় আর আলোক নিরপেক্ষ পর্যায়। এই যে টপিকগুলো রয়েছে, এগুলো হচ্ছে আমাদের গ এবং ঘয়ের জন্য ইম্পর্টেন্ট। কেমন ইম্পর্টেন্ট? খুব ইম্পর্টেন্ট, রাইট? দেখো, যারা ডক্টর হতেই চাও তারা আর বায়োলজি ভয় পেও না। যারা ডাক্তার হওয়ার ইচ্ছা, তাদের এগুলো পড়া কিছুই না, এগুলো কিছুই না, শুরুই হয়নি, অনেক পড়তে হয়, অনেক মানে অনেক, এর 10 গুণ বেশি পড়তে হয়। সুতরাং যারা ডক্টর হবে নিয়ত করেছো, বা কেমিস্ট্রিতে পড়বে বা বায়োলজিতে পড়বে, তারা এগুলো থেকে ভয় না পেয়ে পড়াটাই ভালো। মানে ঘোমটা দিয়ে আর লাভ নেই, নাচতে যেহেতু হবেই। হ্যাঁ, এগুলো তার মানে আমাদের কিসের জন্য? এগুলো অবশ্যই আমাদের গ ঘয়ের জন্য, রাইট? আমি দিয়েছি, বলেছি এগুলো ডেফিনেটলি গ এবং ঘয়ের জন্য। তোমাদের যদি মনে হয় সবই তো দাগিয়ে দিলেন, বায়োলজি তাই হয়, বায়োলজিতে ওইভাবে সাজেশন হয় না, দিলে কমন পড়বে না, এ প্লাস পাবে, হয়তো হয়তো 80 82 পাবে। তোমরা বায়োলজির মার্কসগুলো দেখো, 84 86। ফিজিক্সে যখনই দেখবা, আমার স্টুডেন্টও তাই, বায়োলজিতে সর্বোচ্চ দেখা যায় খুব ভালো স্টুডেন্ট আমার 92 পাচ্ছে, 93 94। ফিজিক্সেও একই স্টুডেন্ট পায় 97 98 99। এটা কেন আসলে? ফিজিক্সের সাজেশনটা দেয়া যায় অধ্যায় ভিত্তিক, যে এই কয়টা অধ্যায় পড়ো হয়ে যাবে। বায়োলজিতে এটা কাজ করে না। তার উপরে আরও সমস্যা হচ্ছে, বায়োলজি একটু লেখা খারাপ হলে, হ্যাঁ, চিত্র খারাপ হলে মার্কস কেটে দেয় একটু একটু করে। সুতরাং বায়োলজি রিস্কি কিছুটা। সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা, ভালো করে, সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা, এটা কিসের জন্য? এটা গ এর জন্য, কিন্তু লেস ইম্পর্টেন্ট, না পড়লেও চলে, তো পড়াটা ভালো, রাইট? লেস ইম্পর্টেন্ট।
সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা আমার মনে হয় এটা পড়ারই দরকার নাই, বাদ দাও। আচ্ছা, সালোক সংশ্লেষণের যে প্রভাবক রয়েছে, এই যে সালোক সংশ্লেষণ কার কার উপর ডিপেন্ড করছে, কিভাবে ডিপেন্ড করছে, এখানে বাহ্যিক প্রভাবক কিছু রয়েছে, এখানে অভ্যন্তরীণ প্রভাবক কিছু রয়েছে। এই পুরো ব্যাপারটাই আমি আসলে দিতে চাচ্ছি খুবই কম গুরুত্বপূর্ণ। হ্যাঁ, না পড়লেও চলে, একদম লেস ইম্পর্টেন্ট। এটা কি করবা, এটা একটু দেখে গেলা, যদি কখনো এসেই পড়ে তাহলে আনসার তো করতে হবে না। এমসিকিউ প্লাস গ ঘ, এমসিকিউ প্লাস গ ঘ লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে, দিলাম তো না, ওটা এটা লিখে দিচ্ছি আবারও, এমসিকিউ প্লাস, আমার দোষটা কি, জাতির কাছে আমার প্রশ্ন, ওদের অপরাধটা কি? মাননীয় মন্ত্রী অপরাধ বোঝে না। এমসিকিউ প্লাস গ ঘ, জীবজগতের সালোক সংশ্লেষণের গুরুত্ব দিতে মনে চায় না, তবু দিতে হয়, খুব কম গুরুত্বপূর্ণ। দেখো, সালোক সংশ্লেষণের গুরুত্ব এমনিই বোঝা যায়, আমাদের ইকোসিস্টেম রয়েছে, এটা সালোক সংশ্লেষণ না হলে তো টিকতো না, আসলে জীবজগতই টিকতো না, এই সাইকেলটাই টিকতো না। সুতরাং এই ব্যাপারগুলো জাস্ট একটু রিডিং দাও, কিন্তু পড়া উচিত। রিডিংও দিবা না তাহলে হবে না, জাস্ট রিডিং দাও, জাস্ট একবার বোঝো, তারপর ছেড়ে দাও, খুবই কম গুরুত্বপূর্ণ। কিচ্ছু লাগবে না, এগুলো লাগবে না। আচ্ছা, এখানে আসো, শ্বসন বা রেসপিরেশন। এখানে এই এতটুকু অংশ, এতটুকু অংশ, এতটুকু অংশ পড়বা শুধুমাত্র এমসিকিউ প্লাস ক নাম্বার, দ্যাট মিনস জ্ঞানমূলক। ওকে, অতটুকু অংশ থেকে এমসিকিউ আসবে, অথবা ক নাম্বার হয়তো বলতে পারে শ্বসন কাকে বলে, এরকম প্রশ্ন হতে পারে ক নাম্বারে। এরপর আসছে শ্বসনের প্রকারভেদ, সবাত শ্বসন, অবাত শ্বসন। এগুলো, এই যে এগুলো যা দেখছো, এগুলো সব কিছুই, হ্যাঁ, অবাত শ্বসনের সংক্ষিপ্ত বর্ণনা, আমি এটা অনেক সময় দিতে চাই না আসলে, যাই হোক, মূলত শ্বসন ব্যাপারটাই এক, মানে পুরো টপিক থেকেই, হ্যাঁ, শ্বসন থেকে একটাই প্রশ্ন হয়, শ্বসন থেকে মূলত প্রশ্ন একভাবেই হয়, এবং যেখানে পুরোটার বর্ণনায় ইনক্লুড করতে হয় তোমাকে। সবাত শ্বসন অথবা অবাত শ্বসন দুটাই ইম্পর্টেন্ট, সবাত শ্বসনটা বেশি ইম্পর্টেন্ট, এবং আসলে এটা গ ঘ এর জন্যই আসে। ক্লিয়ার? আসলে গ ঘ এর জন্যই আসে, এবং এটা কেমন গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এই জন্য বলি এই অধ্যায়টা অনেকটা কঠিন, তোমরা চাইলে স্কিপ করতে পারো একটা অধ্যায়, মানে এখানে ওইভাবে কোনো সুযোগ নাই যে 18টা অধ্যায়ের থেকে আমি 8টা বা 10টা পড়বো, 9টা পড়বো, বা 11টা পড়বো। বায়োলজিতে এই সুযোগটা নাই আসলে, বায়োলজিতে 14টা অধ্যায় থাকলে তুমি সর্বোচ্চ 2টা স্কিপ করতে পারো। ঠিক আছে, এই জন্য বলি যে বায়োলজির ওইভাবে কোনো সাজেশন হয় না, ওইভাবে মানে হচ্ছে যে ফিজিক্সে যেমন আমি আছে 14টা অধ্যায়, আমি বলি যে এই 8টা পড়ো, এই 7টা পড়লেও হবে। হ্যাঁ, হায়ার ম্যাথে যেমন আমি বলি যে ঠিক আছে 14টা অধ্যায়, এই 6টা পড়ো, আমি তাই করি, এবং বাচ্চারা এটাতেই ভালো করছে। এখানে ওই সুযোগটা আসলে নাই, এখানে 14টা অধ্যায় আমি বলবো যে 12টা পড়ো, 4টা স্কিপ করো, এখানে অত সুযোগ থাকে না আসলে। ঠিক আছে, এই চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ, সবাত শ্বসনের এই চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সুতরাং এই অধ্যায় যদি পড়ো তাহলে এটা তোমাকে পড়তেই হবে, কিচ্ছু করার নাই। যদি এই অধ্যায়টা পড়ো, আমি যা যা দাগিয়ে দিচ্ছি তা পড়তে হবে। দেখো, একটা অধ্যায় পড়তে নিয়েছো তুমি 60% বা 70% শ্রম দিয়েছো এখানে, আর কিছুমাত্র টপিকের জন্য দেখলা যে এই অধ্যায়ের যে সৃজনশীল এসেছে তার থেকে উত্তরই করতে পারলা না, এই জিনিসটা তো ভালো নয়। আমার কথা হচ্ছে, যেটা পড়ছো এমনভাবে ফোকাস করে পড়ো যেন ওই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা পারবা। আমি দাগিয়ে দিলাম, ছেড়ে ছেড়ে দাগিয়ে দিলাম, তুমি দেখলা যে ঘ কমন পেয়েছো, গ পাওনি, গ পেয়েছো তো খ নাই, তো সমস্যা না, তুমি তো আনসার করতে পারবে না, তাহলে এই যে পরিশ্রমটা তো বৃথা গেল। তোমার জ্ঞান অর্জন হয়েছে, কিন্তু পরীক্ষার জন্য তো এই পরিশ্রমটা বৃথা গিয়েছে, তাই না? সুতরাং টপিক বেশি মনে হলেও
এগুলো পড়তে হবে, এগুলো পড়তে হবে, ওই একই জিনিস, সবার শ্বসনের বর্ণনা এগুলা। ওকে, যেটা আমি একটু আগেই দাগিয়ে দিয়েছি, ওই যে শ্বসনে ওখানে দাগিয়ে দিয়েছি, মূলত এটাই দাগিয়ে দিয়েছি। ওকে, তোমরা বলবো আপনি তো সব দাগিয়ে, সবই তো দাগিয়ে দেবো। তুমি দেখাও, তুমি বোর্ড প্রশ্ন বের করো, বের করে আমাকে দেখাও যে আপনি এটা দাগিয়ে দিয়েছেন, এটা কোনোবার প্রশ্ন হয়নি, তুমি দেখাও, বা এটা 2-1 বছরের মধ্যে হয়নি, তুমি আমাকে দেখাও। বায়োলজি এরকমই, আমাকে যখন এখানে দায়িত্ব দেওয়া হবে কোনো কিছু ইম্পর্টেন্ট বলার জন্য, বা যেটা বাচ্চাদের আসতে পারে পরীক্ষাটা বলার জন্য, আমাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমি আমার কাজ শুধু এখানে চাটুকারিতা করে যদি 2-1টা টপিক দাগিয়ে দিই, এই পড়া হয়ে যাবে, আমাকে তো খুঁজে পাবা না, না গালিগালাজ ঠিক করবানি। আচ্ছা, অবাধ অবাধ শ্বসনের যে বর্ণনা আছে, অবাধ শ্বসনটা একটু কম গুরুত্বপূর্ণ, এটাকে লেস ইম্পর্টেন্ট দিয়ে গেলাম, তবে পড়বা, হ্যাঁ, আসলে যেন লিখতে পারো অ্যাটলিস্ট। মানে টিচারকে তো ওই সুযোগটা দিতে হবে যে উনি নাম্বার দেবেন, না ওই সুযোগটা তো দিতে হয় টিচারকে। আচ্ছা, ইয়ে ছিল, প্রভাবক ছিল সম্ভবত, শ্বসন প্রক্রিয়ার প্রভাবক সমূহ একটু রিডিং দিবা, রিডিং দিবা, ইম্পর্টেন্ট বেশি নয়, শ্বসনের গুরুত্ব, রিডিং দিবা। রিডিং দিবা মানে হচ্ছে একটু পড়বা, পড়ে বোঝার চেষ্টা করবা যে আসলে কি তারা বলতে চেয়েছে। এগুলো বিশাল কঠিন কিছু নয়, 5 মিনিটে পড়লেই হয়ে যাবে। ওকে, এখান থেকে এগুলো কিছুই লাগবে না, এগুলো দেখবে না কি আছে। তাহলে আজকে আমরা 3 এবং 4 নম্বর অধ্যায় দেখলাম যে ইম্পর্টেন্ট কোন টপিকগুলো রয়েছে। নেক্সট দিন 5 এবং 6, যে দুইটা চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ। এই 5 নম্বর অধ্যায় অনেক বড়, তাই না? তো এখানে অনেক বড় হলে ওখানে টপিক আছে খুব অল্প, সরি, ওখানে টপিক খুবই অল্প রয়েছে। আমি তোমাদেরকে সুন্দর করে দাগিয়ে দেব, আমার বিশ্বাস, আশা করি ওর বাহিরে কোনো প্রশ্ন যাবে না। আজকে যেমন হিউজ দেখছো, 5 বা 6 নম্বর অধ্যায় এত বেশি থাকে না, আসলে অল্প থাকে। 4 নম্বর অধ্যায়টা ছোট, ছোট কিন্তু গুরুত্বপূর্ণ। 4 নম্বর অধ্যায়টা ছোট এবং গুরুত্বপূর্ণ, তাই জন্য আমাকে ম্যাক্সিমাম টপিকগুলোই কনসিডার করতে হয়েছে, কনসিডারেশনে নিতে হয়েছে। 3 নম্বর অধ্যায়ে আসেই এক মাইটোসিস আর মিওসিস, আমি কি বাদ দেব? 5 নম্বর অধ্যায় থেকে অনেক কমে যাবে। ওকে, ঠিক আছে, ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।